দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। দেশ টিভির রাতের এই আয়োজনে আজকে আমরা কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করেছি পদ্মায় সমৃদ্ধির সোপান। আপনারা বুঝতেই পারছেন যে কেন আজ পদ্মা বা পদ্মা সেতু আমাদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে চমৎতা পদ্মার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সড়ক পথে রাজধানী থেকে সরাসরি যোগাযোগ ছিল না, এবং এই দুরবস্থা লাঘবের জন্য 1999 সালে আওয়ামী লীগ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে। এরপর 2003 থেকে 2005 সালে জাইকার মাধ্যমে প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয়। সেই সম্ভাব্যতার উপরেই ভিত্তি করে 2007 সালে পদ্মা বহুমুখী সেতুর মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব যেটিকে ডিপিপি বলা হয় সেটি প্রণয়ন করা হয়। তখন মোট প্রকল্প ব্যয়ের সিংহভাগ অর্থের যোগান দেওয়ার জন্য কথা ছিল বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবির। কিন্তু একটি পর্যায়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ এনে অর্থ প্রদানে তারা অপারগতার কথা জানায় বিশ্বব্যাংক, এবং এরপর অন্যান্য যে বিদেশি ঋণদাতা বহুজাতিক প্রতিষ্ঠান ছিল তারাও তাদের অর্থ প্রদানের বিষয়টি স্থগিত করে দেয়। আর সেই রকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2012 সালের জুলাই মাসে তিনি ঘোষণা করেছিলেন যে দেশের জনগণের অর্থায়নেই পদ্মা সেতু করা সম্ভব। তো এই যে ক্ষমতাধর এবং প্রভাবশালী আন্তর্জাতিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থ বা সহায়তা ছাড়াও বাংলাদেশ পদ্মা সেতুর মতন বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে পেরেছে, সেটিকে আসলে বাংলাদেশের নতুন একটি সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। আজ আমরা এই বিষয়েই আলোচনা করব, জানবো আমাদের সম্মানিত বিশ্লেষকদের কাছ থেকে। এই নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চারজন অতিথি, যিনি স্টুডিওতে আছেন। চলুন আগে তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকে আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন আরও তিনজন অতিথি। এদের মধ্যে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং অর্থনীতি বিশ্লেষক ডক্টর আহসান এইচ মনসুর। আরও রয়েছেন নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন, এবং রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ বেগম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা অনুষ্ঠানে আপনাদের কাছে আলোচনায় যাব, কিন্তু তার আগে ছোট্ট একটি ক্লিপ আছে, সেটি দেখে নিতে চাই। যেটা ছিল বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে একটা জিনিস সম্ভব করা যায় সেটা বঙ্গবন্ধু শিখিয়েছিলেন আমাদেরকে, যার নেতৃত্বে দেশ পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব। আজকে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের যে মর্যাদা সমগ্র বিশ্ববাসীর কাছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা অবস্থানে গেলাম, এই জন্য তার কাছে চিরকৃতজ্ঞ। চ্যালেঞ্জ মোকাবেলা করে কি করে সামনে এগিয়ে যাওয়া যায় এবং সেই যে অর্জন, এই অর্জনটিকে আমরা আমাদের কোন ভাষায় আসলে এটিকে অনুবাদ করব, এ নিয়ে এখন অতিথিদের কাছে যেতে চাই। প্রথমে আসতে চাই ডক্টর ফিরোজ আহমেদ, আপনার কাছে। এই পদ্মা সেতু যে অবকাঠামো নির্মাণ, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সক্ষমতা, আত্মমর্যাদা, কোন ভাষায়? সব কিছুই। কারণ আমাদের আর্থিক সক্ষমতা যে বেড়েছে সেটা তো সকলেই জানে, আমরা সবাই জানি যে প্রত্যেক বছর আমাদের বাজেটের ভলিউম বাড়ছে, প্রত্যেক বছরই আমাদের খরচ করার ক্যাপাসিটি বাড়ছে। তো আর্থিক সক্ষমতা তো একটা আছেই, তার সঙ্গে আরেকটা কথা যেটা হয়তো এখন আসছে না, সেটা হচ্ছে যে আমাদের কারিগরি সক্ষমতা আছে কিনা। কারণ হলো যখন ওয়ার্ল্ড ব্যাংক চলে গেলেন তার আর্থিক সহায়তা করবেন না বলে, সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে এক্সপার্ট ছিল তারাও চলে গেল। সুতরাং আমাদের দুই দিকেই একটা বড় রকমের সমস্যায় পড়লাম। একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর একটা হচ্ছে কারিগরি সমস্যা। তো এখন এই ওয়ার্ল্ড ব্যাংক চলে যাওয়ার পরে যে অবস্থাটা আমরা ফেস করলাম, তখন ফাইন্যান্স মিনিস্টার অ্যাকচুয়ালি আমাদেরকে ডাকলেন, যারা আমরা বাংলাদেশে এক্সপার্ট ছিলাম যে কয়জন,
তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক তো চলে গেছে, এডিবি চলে গেছে, এবং তাদের বিশেষজ্ঞও চলে গেছে, সুতরাং আমরা কি এই ব্রিজ করতে পারবো? তো আমরা তখন প্রফেসর জিয়া চৌধুরী, উনি আমাদের দলনেতা ছিলেন, প্যানেল অফ এক্সপার্টের চেয়ারম্যান। তো উনি এবং আমরা আলোচনা করে দেখলাম যে আসলে এটা করা কঠিন কিছু হবে না, কারণ এর ভিতরে 3 জন ছিলাম আমরা, আমি, প্রফেসর আইনুল ইরশাদ এবং জিয়া চৌধুরী। আমরা কিন্তু বঙ্গবন্ধু ব্রিজ তৈরিতে আমরা প্যানেল অফ এক্সপার্টের সদস্য ছিলাম, কাজে আমাদের অলরেডি একটা এক্সপিরিয়েন্স আছে, সুতরাং এই ব্রিজ করাটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না বলে আমরা মনে করলাম। এবং আমরা বললাম তখন মাননীয় অর্থমন্ত্রীকে যে কারিগরি দিকে আমরা পারবো করতে, আপনি অর্থের যোগান করেন। তো তারপরে যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী অর্থের যোগান যখন দিলেন বা আশা দিলেন, তখন তো ব্রিজ আমরা করা আরম্ভ করলাম আর কি। তো এখানে ঠিক যতটা সমস্যা আমরা মনে করেছিলাম ইনিশিয়ালি, ব্রিজ করতে গিয়ে কিন্তু আরও অনেক সমস্যা আমাদের সামনে আসলো, যে সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হয়েছে। এবং যদিও ডিলে হয়েছে ব্রিজটা, এই জন্য কিছুটা ডিলে হয়েছে। তো এই সমস্যাগুলো যে সমস্যা অত্যন্ত দুর্বল সমস্যা প্র্যাকটিক্যালি, এটার জন্য আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা আছে তাদের মতামত নিয়েছিলাম, তাদেরকে এমপ্লয় করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে কেউ খুব একটা আমাদেরকে সাহায্য করতে পারে। এই জায়গাটিতে আমরা আবার একটু পরে আসতে চাই, এখান থেকে আমি একটু যেতে চাই আমাদের অন্য অতিথি যারা আছেন, বিশেষ করে ডক্টর আহসান এইচ মনসুর, আপনার কাছে জানতে চাই, এই পদ্মা সেতুটিকে বলা হচ্ছে অনেকটা প্রত্যাশা এবং প্রতিজ্ঞার মেলবন্ধন, আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পদ্মা ব্রিজ হচ্ছে আমাদের জনগণের একটা আকাঙ্ক্ষিত প্রকল্প। আমরা দেখেছি যমুনা ব্রিজের সময় উত্তরবঙ্গে, তখন এরশাদ সাহেব ছিলেন প্রেসিডেন্ট, উনি এই উদ্যোগটা নিয়েছিলেন যে যমুনা ব্রিজ যেভাবে করতে হবে, এবং আলটিমেটলি এটা পরবর্তীতে বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার যে সেটাকে ওপেন করেন। কিন্তু প্রত্যেকটা সরকারই কিন্তু ওই ব্রিজটার জন্য একটা রাজনৈতিক প্রতিজ্ঞা করেছিল। ঠিক একইভাবে আমরা কিন্তু দেখেছি যে পদ্মা ব্রিজটাকেও নিয়েও একটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প ছিল, সরকারের একটা রাজনৈতিক একটা দিক নির্দেশনা ছিল, যেটার কারণে 1999 সাল থেকেই এই কার্যক্রমটা শেষ হয়ে আলটিমেটলি একনেকে যে 2007-এ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটা গৃহীত হয়। তার পরবর্তীতে এটা আবার গণতান্ত্রিক সরকারে সেটাকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াতেই এটার বাস্তবায়নের দিকে নিয়ে যায়। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, কাজেই রাজনীতিবিদরা সেই আকাঙ্ক্ষাটাকে ফুটিয়ে তুলেছেন এবং আরো দৃঢ়তার সাথে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করেছেন। এবং যে জিনিসটা আমি দেখতে পাই এটার মাধ্যমে, যে দুটো ক্ষেত্রেই আমরা একটা রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতিফলন আমরা এখানে দেখি। যমুনা ব্রিজের ক্ষেত্রেও দেখেছি, পদ্মা ব্রিজের ক্ষেত্রেও দেখেছি, এবং এই দুটো প্রকল্পই কিন্তু জনকল্যাণমূলক প্রকল্প, দুটো প্রকল্পই কিন্তু বহুমুখী প্রকল্প। এখান থেকে গ্যাস লাইন যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, পদ্মা ব্রিজের বিদ্যুৎ সঞ্চালনটা হচ্ছে, এখান থেকে রাস্তা হবে, এখান থেকে রেল লাইন হবে, এটার মাধ্যমে 29টা জেলা উপকৃত হবে। এবং এটার সাথে আর্টারি হিসাবে বিভিন্ন জায়গায়, মানে আমাদের দক্ষিণ দিকে পায়রা বন্দরের দিকে রাস্তা যাচ্ছে, মংলার দিকে যাচ্ছে, বেনাপোল বর্ডারে যাচ্ছে, ভোমরা বর্ডারে যাচ্ছে, বর্ডার এয়ারপোর্টে যাচ্ছে। এই যে বিশাল কার্যক্রমগুলো এক ধরনের গ্রেপ ভাইনের মতো ছড়িয়ে পড়ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর ভিতর দিয়ে, এটা কিন্তু ওই এলাকার জীবনযাত্রার মান এবং তাদের যে উন্নয়ন সেটাকে বিশালভাবে প্রভাবিত করছে। অনেক ধন্যবাদ। আপনার এই জায়গাতে আমরা একটু, আপনি জনগণের আকাঙ্ক্ষার কথা বলছিলেন, এই জায়গাতে আমরা একটু কয়েকজনের মন্তব্য শুনে আসতে চাই। সাধারণ মানুষ যারা এই পদ্মা সেতু হওয়া নিয়ে ভীষণ রকম উচ্ছ্বসিত, আকাঙ্ক্ষিত এবং যাদের প্রত্যাশা আকাশচুম্বী ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে একদম সাহসিকতার সাথে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানিয়ে সারা পৃথিবীকে অবাক করে দিল, তার সাক্ষী হিসেবে, ইতিহাসের সাক্ষী হিসেবে আমরা সবাই আজকে খুব আনন্দ সহকারে আসছি। যাতায়াতের সুবিধা হবে, আর তার থেকে সব থেকে বড় কথা, মানুষ পাড়াপাড়ের যে মানুষের যে আগে ঈদে মানে যে অসুবিধাগুলো হতো এগুলো আর হবে না। এখানে ব্রিজ হচ্ছে, এখানে অনেক সময় কম লেগে যাবে, মানে ট্রলারে গেলে 2 ঘন্টা, এখন তো আপনি 20-30 মিনিটে যাবো আমরা ওই পারে।
আপনারা শুনছিলেন জনগণ এই পদ্মা সেতুকে কিভাবে অনুবাদ করছেন। এবার একটু আসতে চাই স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছে। আপনি এই এই সেতুকে বাংলাদেশের অর্থনীতি বলুন, সমাজের জন্য কতখানি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন? ধন্যবাদ। প্রথমেই বলতে চাই, স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। স্বাধীনতার জন্যই আমরা আজকে এই জিনিসটি পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে আমরা চিরকৃতজ্ঞ একটি স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য। এই স্বাধীন রাষ্ট্রের ভিতরে এই পদ্মা যমুনা দেশটিকে দ্বিখণ্ডিত একটা অবস্থার ভিতরে রেখে দিয়েছিল। ঢাকাতে যারা থাকে তাদের এক আর্থিক অবস্থা এক ধরনের, দক্ষিণবঙ্গে যারা থাকেন, উত্তরবঙ্গে যারা থাকেন তাদের অবস্থা ছিল আরেক রকম। পদ্মা ব্রিজ এই দক্ষিণ দিকের মানুষের যে বিরাট প্রতিভা আছে, তাদের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যগুলি আমাদের পদ্মার এপারের মানুষের সাথে সম্পৃক্ত করে নিজেদেরকে উন্নত করবে, আমাদেরকেও অনেক কিছু থেকে সহযোগিতা করবে। আমাদের প্রতিটি চলার ক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা পাবো। এই পদ্মার ব্রিজ একটি সেতু বন্ধ দুপারের মানুষের ভিতরে। এবং একটু আগেই যে কথাটি বললেন যে মাকড়সার জালের মতন বিভিন্ন দিকে এই পদ্মা ব্রিজটি হওয়ার কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এর উন্নয়নের ভাবধারাগুলি, উন্নয়নের কার্যক্রমগুলি। এবং ওপারের যে বন্দরগুলি রয়েছে, সমুদ্র বন্দর এবং আপনার বর্ডারে যে বন্দরগুলি রয়েছে, এগুলির সাথে বিরাটভাবে সংযুক্ত হবে, ইন্ডাস্ট্রির উন্নতি হবে এবং ঢাকা চট্টগ্রামের সাথে বিরাটভাবে সম্পৃক্ত হবে। এই হওয়াটার ভিতরে মানুষের অসম্ভব কাছে চলে আসবে। আর আমার স্মৃতিতে একটি জিনিস খুব ভীষণভাবে নাড়া দেয় আজকে, সেটি হচ্ছে ৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমরা ২-৩ জন, আমি, ইয়াফেস ওসমান এবং রবিউল হোসেন, এককভাবে কথা বলার সুযোগ হয়েছিল। আমরা তখন বলছিলাম যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পরিকল্পনা করে তৈরি করতে হবে। জাতির পিতা, আমার আজও মনে আছে, আমার পিঠে থাবা দিতে দিতে বলছেন, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করো। এই ব্রিজ, এই পদ্মা ব্রিজ ভিন্নতার মাঝে নদী দিয়ে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে রাখার মাঝে এখন একটি সেতুবন্ধ তৈরি করলো। অর্থাৎ সমগ্র বাংলাদেশকে নিয়ে এখন যে কোনো পরিকল্পনাই করা হোক, সেটার সুফল সমস্ত বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়বে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। এই জায়গা থেকে আমি একটু যেতে চাই শাহনাজ বেগম আপনার কাছে। বলা হচ্ছে পদ্মা সেতু হবার পর এর সুফল সমগ্র দেশেই পড়বে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা তো বলাই হচ্ছে। আপনারা সাংবাদিক হিসেবে কি দেখছেন, কি বুঝতে পারছেন? দেখুন, যখন ৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় প্রথমবারের মতো এলেন, মানে সেই সময়টিতে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এটা পরিষ্কারভাবে একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল যে তিনি পদ্মা সেতু করবেন, এবং তার সেটি স্বপ্নের জায়গা থেকে তিনি উচ্চারণ করেছিলেন। এর পরবর্তীতে যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে সেগুলো আমরা কিছু এসেছে, কিন্তু যখন আমরা প্রথমে সাংবাদিক হিসেবে বুঝতে পারলাম, যখন বিশ্ব ব্যাংক এই প্রকল্পটি থেকে সরে গেল, নিজেকে প্রত্যাহার করলো এবং একই সঙ্গে অন্য 4টি বড় বড় অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান পেছু দিকে টান দিল, তখন মানুষের ভেতরে যে হতাশাটা আমরা দেখেছি যে না, আর বুঝি হলো না। এই জায়গাটির থেকে কালকে যখন সর্বশেষে স্পানটি বসেছে, তখন আমরা দেখেছি মানুষ চলে এসেছে, মানুষ উদযাপন করছে। কি কারণে করছে? যিনি ড্রাইভার তিনি ভাবছেন আমাকে ফেরি পারাপারে এই কুয়াশার মধ্যে, এখন যে কুয়াশাটি বাংলাদেশকে আবৃত করেছে, তাকে কখনো কখনো 5 দিনও অপেক্ষা করতে হতো। এই যে এক দুঃসহ এক জীবনযাত্রা, শুধুমাত্র আমি একজন যাত্রীর কথা বললাম, শুধুমাত্র একজন সাধারণ মানুষের কথা বললাম। অর্থনীতির কথা তো মনসুর স্যার বলে গেছেন, মোবাশ্বের ভাইও কিছুটা বলেছেন, আমি সেই জায়গাটাতে যাচ্ছি না। কিন্তু সাধারণ মানুষ, একজন পান দোকানদার, তার চোখে মুখে হাসি, যিনি বরিশালে বসে পেয়ারা চাষ করেন, তিনি এখন ভাবছেন 3 ঘন্টায় তিনি ঢাকায় আসবেন। টোটাল যে একটা জীবনযাত্রা, জীবন প্রবাহ, জীবিকা কেন্দ্রিক জীবন,
যেই অর্থনীতি এখন বাংলাদেশে সকলের ভোগ করার অধিকারের মধ্যে পড়েছে, সেই অধিকারটি প্রতিষ্ঠিত হবে এই পদ্মা সেতুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম, আপনার কাছে আসবো। আপনি অর্থনীতির কথা বলছিলেন, জীবনমানের উন্নয়নের কথা বলছিলেন, রাজধানীর সঙ্গে প্রান্তিক জীবনের সংযোগের কথা বলছিলেন, এবং এর প্রভাব নিয়েই আমরা এবারে একজন বিশ্লেষকের মতামত এবং মন্তব্য দেখে আসতে চাই। যেহেতু দেশীয় বাজার বৃদ্ধি পাবে, সুতরাং দেশীয় বিনিয়োগও বৃদ্ধি পাবে এবং বিদেশি বিনিয়োগও এই প্রসারিত বাজারের আকাঙ্ক্ষায় আসবে, এবং বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে চাকরি বৃদ্ধি পাবে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাবে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি পেলে দারিদ্র্য কিছুটা কমবে, অ্যাবসলিউট দারিদ্র্য কিছুটা কমবে। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটাতে আমাদের অর্থনৈতিক অগ্রগতি হবে। শুনছিলেন অর্থনীতিবিদেরা তারা কিভাবে বিশ্লেষণ করছেন। এই জায়গা থেকে আবারও একটু আসতে চাই আপনার কাছে, ডক্টর ফিরোজ আহমেদ। বলা হচ্ছে এই সেতু বাংলাদেশের দুই প্রান্তকে শুধু যে মিলিয়ে দেবে তা তো নয়, অর্থনীতিতে, জীবনযাত্রায় একটা বিরাট উল্লম্ফন এনে দেবে। কিভাবে সেটি হতে পারে? এটা অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্টের মূল চালিকা শক্তি। কারণ এই পদ্মা ব্রিজ হওয়ার পরে দেখেন মানুষ এপার ওপার যাবে, ওদিকের মালামাল এদিকে আসবে, এবং দুই ইসের ভিতরে আপনার বন্দরের ভিতরে একটা সরাসরি যোগাযোগ হবে। অনেক দিক দিয়ে আমাদের উন্নয়নের দ্বার উন্মুক্ত হবে। একটা সমীক্ষায় আমরা দেখেছি যে এই পদ্মা ব্রিজ হওয়ার জন্য দেশের জিডিপি বাড়বে 1.2%, এবং ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2.3%। এটা কিন্তু একটা সমীক্ষা করে দেখা গেছে। সুতরাং এটা একটা বিরাট অবদান আপনি বলতে পারেন, কারণ 1.2% যদি ওভারঅল কান্ট্রির জিডিপি বাড়ে, সেটা একটা ঠিক বড় কন্ট্রিবিউশন এই পদ্মা সেতু। এই জায়গা থেকে আমি একটু যেতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে। জিডিপিতে যেরকম একটা প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, এবং এর মধ্যে আমরা যদি আরেকটু ক্ষুদ্রভাবে মানে আরও একটু ফোকাস করে যেতে চাই, বলা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট বড় প্রভাব রাখবে এই পদ্মা সেতু, এবং মানুষের মধ্যে যে আয় বৈষম্য রয়েছে সেটাও কমবে। এই বিষয়টা কিভাবে ঘটতে পারে আপনি যদি একটু আমাদের বুঝিয়ে বলেন, তবে সংক্ষেপে। এখন আমরা যদি একটু আর্থসামাজিক অবস্থাটা বিশ্লেষণ করি দক্ষিণ পশ্চিম অঞ্চলে, আমরা কি দেখতে পাই? বাংলাদেশের একমাত্র অঞ্চল যেখানে 2001 সাল থেকে 2011 সালে মানুষ জনসংখ্যা কমেছে। এটা এমন একটা অঞ্চল যেখানে জলবায়ুর প্রভাবে, অভিঘাতের ফলে জনসংখ্যা সেখানে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না। বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধার পরেই কিন্তু পড়ছে বরগুনা এবং এই সব অঞ্চলগুলো। এবং এখানে আমরা দেখেছি জমির উর্বরতা, একটা বগুড়ার জমির উর্বরতা পার একর এবং বরগুনার মধ্যে তফাৎটা হচ্ছে 3 গুণ। বগুড়াতে 3 গুণ বেশি ধান বা যে কোনো ফসল উৎপাদন হয়। এই যে অঞ্চল, নিপীড়িত অঞ্চল, এখানে সবসময় আমরা দেখছি যে জলোচ্ছ্বাস হচ্ছে, সাইক্লোন হচ্ছে, আবার একই সাথে লবণাক্ততা বাড়ছে, মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে, মানুষ সেখানে জীবিকা নির্বাহ করতে পারছে না। এটাই কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের চিত্র, আসল চিত্র। এবং এটা আমি কিন্তু এমনি বলছি, সরকারিভাবে আমরা স্টাডি করে সেটা দেখেছি। তো এই পরিবর্তন যদি আনতেই হয়, পদ্মা ব্রিজ হচ্ছে সেটার জন্য একটা মূল উপাদান হিসেবে কাজ করবে। আমরা চাই যে এই অবস্থাটা রিভার্স হোক, কারণ এই অঞ্চলটা কিন্তু আগে 47 সালের আগে এটা কিন্তু সম্পৃক্ত ছিল পশ্চিমবঙ্গের সাথে, কলকাতার সাথে। তারা কাট অফ হয়ে যাচ্ছে, বর্ডার হয়ে যাচ্ছে, আবার এদিকে নদী দিয়ে আরেকটা বর্ডার হয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলটা কিন্তু নিগৃহীত হয়েছে এবং আমি বলবো বঞ্চিত হয়েছে। এই পদ্মা ব্রিজের মাধ্যমে এই বঞ্চনার অবসান, এটাই আমাদের কাম্য। দারিদ্র বিমোচন হবে এবং সেখানে উন্নয়নের একটা জোয়ার, ছোট হোক বড় হোক, এক ধরনের জোয়ার আসতে যাচ্ছে, যেটা জনগণের কল্যাণে আনবে। সেটা লবণাক্ত জোয়ার নয়, সেটা হচ্ছে উন্নয়নের জোয়ার। সেটা যদি আসে, সরকারকে সেই জন্য কাজ করতে হবে অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব দারুণ করে বললেন যে বৈষম্য এবং বঞ্চনার অবসান ঘটবার একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী বছর, এবং মুক্তিযুদ্ধ যে হয়েছিল তার পেছনে একটি মূল আকাঙ্ক্ষাই ছিল
অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক বৈষম্যের হাত থেকে মুক্তি ছিল মূল আকাঙ্ক্ষা। তো সেইখানে আমাদের রাজনৈতিক মুক্তি এসেছিল, কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থনৈতিক বৈষম্যের নিগড়ে বন্দী ছিল বলে বলছেন। এই জায়গাতে স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে শুনতে চাই, এখন আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য অবকাঠামোগত উন্নয়ন আমরা পেলাম, আর কি কি উদ্যোগ আমরা নিতে পারি? আপনার কথা রেশ ধরে বলি, জাতির পিতা বঙ্গবন্ধু 7 মার্চ বক্তৃতায় বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ 1 নম্বর কথাটি ছিল মুক্তির সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম, আমরা স্বাধীনতার সংগ্রামে শরিক হয়েছিলাম। স্বাধীনতার সংগ্রামে আমরা শত্রুদেরকে চিনতাম, জানতাম, মিত্রদেরকে চিনতাম, জানতাম। স্বাধীনতার সংগ্রাম অনেক সহজ মুক্তির সংগ্রামের চেয়ে। মুক্তির সংগ্রাম হচ্ছে ততদিন পর্যন্ত চলবে যতদিন বাংলাদেশের অস্তিত্ব সারা বিশ্বে জাগরিত থাকবে। এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, 71-এর পরবর্তীতে যারা জন্ম নিয়েছে, তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা। এই আপনার বঙ্গবন্ধুর সেই মুক্তি, অর্থাৎ অনাহার, অবিচার, দুর্ভোগ এবং এই যে বৈষম্য, এগুলি থেকে মুক্তি, এই মুক্তির সংগ্রামের বড় হাতিয়ার হয়ে আসছে সারা বাংলাদেশের জন্য এই পদ্মা নদীটি। আমরা যদি এই পদ্মা নদীর এই ব্রিজটিকে নিয়ে যদি চিন্তা করি, আগে কিন্তু এটি একটি রাষ্ট্রকে দুভাগে ভাগ করে রেখেছিল। এখন একটি রাষ্ট্র একটি প্ল্যাটফর্মের ভিতরে চলে এসছে, যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়া সম্ভব, আসা সম্ভব। এই প্রাপ্তিটি মুক্তিযুদ্ধের চেয়েও, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। যদি আজকে মুক্তিযুদ্ধ যেভাবে 9 মাসে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, ঠিক একইভাবে বিশ্বের কোন দেশ 9 মাসে স্বাধীন হয়েছে এই ইতিহাস নাই। ঠিক একইভাবে পদ্মা ব্রিজ নিয়ে যদি আমরা আলাপ করি, যদিও স্যার এখানে আছে, তারপরেও আমি বলবো পদ্মা ব্রিজ পৃথিবীর ইতিহাসে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ প্রত্যেকটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ভিতরে চলে যাবে, কারণ এর ফাইলিং এবং এর সয়েল কন্ডিশন বিশ্বের অন্য কোনো নদীর সাথে মেলে না বললেই চলে। এখানে যে ঘটনাগুলি ঘটেছে, এখন বিশ্বের প্রায় বহু দেশের বইতে, ইঞ্জিনিয়ারিং বইতে এই পদ্মা ব্রিজটি পড়ানো শুরু হয়ে গেছে। এবং আমরা আশা করি এই পদ্মা ব্রিজকে নিয়ে বহু ছেলে, বহু মানুষ পদ্মা ব্রিজের জন্ম থেকে শেষ পর্যন্ত রিসার্চ করবে, ডক্টরেট করবে। এটিও আরেকটি প্রাপ্তি সারা বিশ্বের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। অনেক ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন। আমি এবার একটু শাহনাজ বেগম, আপনার কাছে জানতে চাই, আমরা অনেক আশার কথা, আকাঙ্ক্ষার কথা, প্রাপ্তির কথা শুনছি, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি সাংবাদিক, মাঠে ঘাটের খোঁজ খবর আপনি রাখেন, এই যে আমরা যে আকাঙ্ক্ষা করছি যে সকলের মধ্যে এই উন্নয়ন ছড়িয়ে পড়বে, আসলে আপনারা বাস্তবে কি দেখছেন? আমাদের পরিকল্পনাটা কেমন করা দরকার, যে যেই প্রান্তটাকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করে দিল এই পদ্মা ব্রিজ, এরপরে সেখানেও তো নিশ্চয়ই আরো কিছু পরিকল্পনার দরকার আছে। সেখানে সকল শ্রেণীকে আমরা এই উন্নয়নের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার জন্য কি ধরনের পরিকল্পনা দরকার? এই বিষয়টি হচ্ছে পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষ কতটা লাভবান হবে সেটার সঙ্গে খুবই গভীরভাবে সম্পৃক্ত। আমি শুধু মনসুর স্যারকে একটুখানি কোট করে বলতে চাই, উনি যেমন বললেন যে আপনি দক্ষিণাঞ্চলের যে জমির উর্বরতা, সেটা আপনি দেখুন উত্তরাঞ্চলের চেয়ে 3 গুণ বেশি, কিংবা এখানে 3 ফসলা জমির সংখ্যা বেশি। একই সঙ্গে এটা যে দুর্যোগ প্রবণ এলাকা, সেটাও উনি বলেছেন। সুতরাং এই বিষয়টিকে মাথায় রেখে আমরা যদি জলবায়ু বান্ধব প্রকল্পগুলো হাতে না নিতে পারি এখন থেকে, সেই সঙ্গে এখানে যে আপনার যে সমস্ত লিংক রোড হবে, এই লিংক রোডগুলোকে আমরা যদি ঠিকভাবে সম্পন্ন করতে না পারি, তাহলে এর সুফল পাওয়াটা খানিকটা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত হন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মেয়েদের যে আর্থসামাজিক অবস্থা, সেটি অত্যন্ত মানবেতর, অত্যন্ত। উত্তরবঙ্গে তবু কিছু এনজিও কাজ করে, দক্ষিণাঞ্চলে কিন্তু এনজিও গুলা শুধুমাত্র জলবায়ু নিয়ে কাজ করে, নারীর স্বাস্থ্য খুবই কম এবং নারীর যে জীবিকা সেটি আরো কম। সেই জায়গাটিতে আপনি ফোকাস করতে হবে এবং মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম থেকে শুরু করে কৃষি ব্যাংক যেগুলো আমাদের রয়েছে কিংবা কৃষি প্রকল্পগুলো, সেই জায়গাগুলোতে নারীর সম্পৃক্ততা থাকতে হবে, জলবায়ু বান্ধব প্রকল্প হতে হবে। একই সঙ্গে যে সমস্ত ঘরবাড়ি নির্মিত হচ্ছে ওই অঞ্চলের মানুষ যে প্রতিবার সেগুলো নির্মাণে যে অর্থ ব্যয় করে থাকেন,
সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের যারা রয়েছেন, আমাদের প্রকৌশলী এবং আমাদের অর্থনীতিবিদরা, তারা একযোগে কাজ করবেন পদ্মা সেতুর মতো করেই, এটাই আমার আকাঙ্ক্ষা। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম, আপনার কাছে ফিরবো আবারও। এবারে বিরতি থেকে আমি একটু আপনার কাছে ফিরতে চাই ডক্টর ফিরোজ আহমেদ। আপনি শুরুতে যখন আমরা আলাপ শুরু করি, আপনি বলছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা যে তৈরি হয়েছে যখন বিশ্বব্যাংক চলে গেল বা অন্য বহুজাতিক অর্থদাতা প্রতিষ্ঠানগুলো চলে গেল, আপনারা যখন বৈঠকে বসলেন নিজেরা অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করলেন, কিন্তু সেখানে আসলে আমাদের কারিগরি সক্ষমতা কি আছে নাকি আমরা এখনো বাইরের উপরে নির্ভরশীল, বিদেশের উপরে নির্ভরশীল? এই ব্রিজটাই তো প্রমাণ করবে যে আমাদের কারিগরি সক্ষমতা কোন লেভেলের। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা যারা আছি আমরা তো ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করি, আমাদের পাবলিকেশন সব কিছুই তো ইন্টারন্যাশনাল লেভেলে। সুতরাং আমরা কাজ করতে পারবো না এমন তো কোনো কথা নয়। তবে কথা হলো যে আমরা সব প্রজেক্টই বড় বড় প্রজেক্ট করি বিদেশি সহায়তায়, এবং বিদেশি অনেক কন্ডিশন থাকে এবং অনেক এই কন্ডিশনের ভিতরে আমাদের কাজ করতে হয়েছে, শর্ত থাকে অনেক। যদি বলি আমি তো দুটো ব্রিজের সঙ্গে সংযুক্ত। বঙ্গবন্ধু ব্রিজ যখন তৈরি হয় তখন ওয়ার্ল্ড ব্যাংক বা 3 জন কো ফাইন্যান্সিয়ার ছিলেন, কেমন, আর আমাদের টিম লিডার ছিল, মানে আমাদের এই প্যানেল অফ এক্সপার্টের টিম লিডার ছিলেন আমেরিকান বেন গ্যারউইক। এই ব্রিজে আমাদের টিম লিডার হয়েছেন প্রফেসর জামিলুল্লাহ চৌধুরী, যদিও উনি ইন্তেকাল করেছেন, বাট ইট ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ইঞ্জিনিয়াররা আছে তারা অবশ্যই এরকম বড় বড় প্রজেক্ট করার সক্ষমতা রাখে। তাহলে কি আপনি এই পদ্মা ব্রিজকে বাংলাদেশের কারিগরি সক্ষমতার একটি প্রতীক বলে ভাবছেন? অবশ্যই নিজেদের অর্থে এবং নিজেদের টেকনিক্যাল নো হাউ ইউজ করে এই ব্রিজটা হলো। আসলে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে যে মেইন ডিসিশন মেকিংয়ে আমরা ছিলাম, কারিগরি ডিসিশন মেকিংয়ে, এবং সেখানে আজকে অনেকে বলে যে চায়না তো আসলে কাজটা করলো, কিন্তু চায়না যেটা করেছে দে অনলি সাপ্লাই দি হার্ডওয়্যার পার্ট, কিন্তু ইন্টেলেকচুয়াল পার্ট যেটা সেটা ছিল আমাদের। কি হবে না হবে, কোনভাবে হবে না হবে, এগুলো কিন্তু আমরা দিয়েছি সেখানে। আর যেহেতু আমাদের দেশ এইরকম মানে অত জাইগেন্টিক মেশিনারিজ এইসবগুলো আমরা এখনও করতে পারিনি কারণ হচ্ছে যে আমাদের দেশের অ্যাপ্লিকেশন কম। অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু আমাদের দেশও এটা ওইভাবে ডেভেলপ করতো। আমাদের দেশে এই প্রজেক্টের জন্য আমাদের কন্ট্রাক্টররা অনেক মেশিনারিজ আনছে, কিন্তু অতি কস্টলি মেশিনারিজ যেগুলো সেগুলোর ইউজ যেহেতু দেশে কম, সেই জন্য কিন্তু এরা ডেভেলপ করতে পারছে না। কিন্তু আমাদের দেশের কন্ট্রাক্টররা কিন্তু দে ক্যান অলসো ডু ইট দি সেম জব, কিন্তু যেহেতু আমাদের এই হার্ডওয়্যারটা নাই সেই জন্যই চায়না আমাদেরকে সেই হেল্পটা করেছে। অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে আমি একটু যেতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে। এখানে অবকাঠামোগত উন্নয়ন, ভৌত উন্নয়নের কথা বলা হচ্ছিল, কিন্তু উন্নয়নের জন্য শুধু তো ভৌত অবকাঠামো যথেষ্ট নয়, সেখানে মানে মানুষের বস্তুগত পরিবর্তন খুব দ্রুত হয়তো হতে পারে। এখানে আপনি শুনছিলেন যে ডক্টর আহমেদ তিনি বলছিলেন যে ইন্টালেকচুয়াল সেই ডেপথ বা সেই সক্ষমতা আমাদের তৈরি হয়েছে। তো আমরা এখন মুক্তিযুদ্ধের পর প্রায় 50 বছর হতে চললো, এখানে আমাদের আর কি কি সক্ষমতা আরও আমাদের অর্জন করা দরকার বলে মনে করেন? কারণ আমার কাছে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে এই কারণে যে পদ্মায় আমরা সমৃদ্ধির সোপান দেখছি, সেটা কি কেবলই অবকাঠামোগত নাকি আরও কিছু? দেখুন, সক্ষমতা আমাদের অনেক দিক থেকেই বেড়েছে। আমাদের আর্থিক সক্ষমতাটা তার মধ্যে অন্যতম। আজকে আর্থিক সক্ষমতা না থাকলে আমরা এই কারিগরি সক্ষমতাটা আমরা অর্জন করতে পারতাম না বা দেখাতেও পারতাম না। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে সক্ষমতা কি আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি? না, অবশ্যই না। আমাদের সব দিক থেকেই বড় রকমের ঘাটতি অবশ্যই আছে। আমরা একটা উন্নয়নশীল দেশ, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের আজকে পদ্মা ব্রিজ দিয়ে শুরু হলো, কিন্তু তার মানে এই না যে আমাদের ভবিষ্যতে আরো 3টে পদ্মা ব্রিজ হবে না বা আরো 2টো যমুনা ব্রিজ হবে না, সবই হবে এবং এগুলো আমাদেরই করতে হবে। কিন্তু সেই জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখন থেকেই ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচার একটা লং টার্ম প্রোগ্রাম থাকতে হবে। ব্রিজগুলোর যন্ত্রপাতি যেন ফেরত না যায়। আমরা এই যন্ত্রপাতি যে লাগিয়ে এই যেটা দেশে চলে এসছে, আমরা একটা পরের একটা ব্রিজ আমরা হাত ধরতে পারি, একটার পর একটা শুরু করতে পারি। আপনারা দেখেছেন ফ্রেন্ডশিপ ব্রিজের কথা, চাইনিজরা কি করতো, একটা ফ্রেন্ডশিপ ব্রিজ 1, ফ্রেন্ডশিপ ব্রিজ 2 করতে করতে চলে যেত। আমরাও কেন এইভাবে করতে পারবো না? আমাদের ব্রিজেস ডিভিশন কেন মাল্টিপল প্রজেক্ট নিতে পারবে না? বাংলাদেশে তো নদীর কোনো অভাব নেই, বড় বড় নদীতে আমরা ব্রিজ তৈরি করতে পারবো।
সেই সক্ষমতা এবং যন্ত্রপাতি এখন দেশেই আছে, এগুলো কি আমরা ব্যবহার করতে পারি অনেকাংশে। তা আমি মনে করি যে পরিকল্পনা এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন এই দুটোকে যদি আমরা একসাথে করতে পারি, আমরা অবকাঠামো উন্নয়ন আমরা নিজেরাই করতে পারবো বহুলাংশে। কিন্তু এখনই সেই সক্ষমতা কিন্তু আমাদের এখন আসে নাই পুরোপুরি ভাবে। একটা ব্রিজ দিয়ে কিন্তু সব শুরু, শেষ কিন্তু নয়। এবং আমাদের অনেক জায়গায় ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। মাতার বাড়িতে আমাদের জাপানিজরা বিশালভাবে করছেন বড় প্রকল্প, আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প হচ্ছে বিশাল প্রকল্প, সেটাও বিদেশিরাই করছে। কাজে বিদেশিদের থেকে যে নির্ভরতা আমরা কাটিয়ে ফেলবো সেটা আমি মনে করি না, এবং সেটা অদূর ভবিষ্যতে হবে বলে মনে হয় না, দরকারও নাই। আমাদের মতো আমরা তো আফটারঅল ইজ এ মিড সাইজ ইকোনমি, আমরা 325 বিলিয়নের, আমরা চায়না হচ্ছে 13 বিলিয়নের একটা ইকোনমি, 13 ট্রিলিয়নের একটা ইকোনমি। তো সেগুলো তো আমাদেরকে ভাবতেই হবে যে তারা আমাদেরকে যে সাহায্য দিতে পারবে আমরা সেটা নিজের থেকে এতখানি করতে পারবো না। অন্যের উপর ডিপেন্ডেন্সি থাকাটা খারাপ কিছু নয়। যদি আমাদের আর্থিক সক্ষমতা থাকে তাহলে আমরা সেটা কিনে নিতে পারবো বহির্বিশ্ব থেকে, সেটাও আমাদের সেই সক্ষমতা আংশিকভাবে হলেও এখন আমাদের আছে, এবং সেটাই প্রমাণিত এই ক্ষেত্রে। কাজে আমরা সহযোগিতা নেব, আমরা সাহায্যও নেব, আমরা তাদের কারিগরি সহায়তাও নেব, এবং আমাদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করব, এবং সবকিছু মিলিয়েই আমাদের অগ্রযাত্রা অব্যাহতভাবে চলবে, সেটাই আশা করব। অনেক ধন্যবাদ। এই জায়গায় আমি একটু স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছে শুনতে চাই, এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করা হলো, কেবল তো সেটিই নয়, এখানে বলা হচ্ছিল পায়রা বন্দরের কথা, কুয়াকাটা সমুদ্র সৈকত সহ দুই তীরে গড়ে ওঠা যে অর্থনৈতিক জোনগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হলো। এখন এর মাধ্যমে আমরা আমাদের এই ভৌত অবকাঠামো এবং অর্থনৈতিক যেই আমাদের যে পরিসর যেটি তৈরি হয়েছে, কিভাবে পরিকল্পনা আমরা নিতে পারি এই উন্নয়নকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য? দেখেন, এটা এই ব্রিজটি মাঝখানে যে নদীটি ছিল সেই নদীটির অস্তিত্বকে সাধারণ মানুষের কাছে বিলীন করে দিয়েছে। অর্থাৎ আমি একদম সোজা একটা এক্সাম্পল যদি আপনাকে দেই, যে আজকে নদীর ওই পারে যদি আমি একটা ইন্ডাস্ট্রি করি এই ব্রিজটি হওয়ার আগে, তাহলে আমার সবচেয়ে বড় চিন্তা কবে, কখন, কিভাবে এই মালামালগুলি আমি চিটাগাং পোর্টে নিয়ে যাব। আর আজকে আমার কাছে কিন্তু নদীর এপার আর ওপার কোনো পার্থক্য নাই, অল্প 8 মিনিট 9 মিনিটের ডিফারেন্সে চলে এসছে। আগে এটা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। আমি বঙ্গবন্ধু ব্রিজ হওয়ার আগে ফেরি ঝড়ের কারণে প্রায় 2 দিন আমাকে ফেরি ঘাটে থাকতে হয়েছে। এখন একই দিনে আমি রংপুর যেতে পারি এবং সেই দিনই ফিরে আসতে পারি ওখানে কাজ শেষ করে, কয়েকবার করেছিও তাই। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনা মানুষকে উজ্জীবিত করে তার প্রোডাকশন বৃদ্ধি করার জন্য, তার ফসল বৃদ্ধি করার জন্য, কারণ প্রত্যেকটি জিনিসের মার্কেটিং করার সুবিধা বিরাট ভাবে প্রসারিত হয়েছে। আগে, এখন চিন্তা করেন যে একটু আগে আলাপ করছিল যে পেয়ারা তো ওইখানেই বিক্রি হতো, ওইখানেই খাওয়া দাওয়া হতো, হয়তো কেউ কিছু কিছু করে নিয়ে আসতো, আর যদি যারা ট্রাক বাসে করে নিয়ে আসতো, ট্রাকে করে নিয়ে আসতো বা নৌকাতে করে নিয়ে আসতো, সেগুলির ব্যয়ভার অসম্ভব রকম বৃদ্ধি পেত। এই ব্রিজটি হওয়ার কারণে সমান তালে আগানোর একটা সুযোগ তৈরি হয়েছে। এই সমান তালে আগানোর সুযোগটিকে সঠিকভাবে পরিচালনা যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের মানুষজন দ্রুত গতিতে এগিয়ে যাবে। এবং সবসময় খেয়াল রাখতে হবে, সময় যত এগিয়ে যায়, মানুষ যত উন্নতি করে, পরবর্তী মানুষটি কিন্তু তার চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করে। যেমন আমি কম্পিউটার ব্যবহার করতে না জানলেও আমার 8 বছরের নাতনি আমার চেয়ে বেটার হতে পারে, কারণ ও জন্মের পর থেকেই জিনিসগুলো দেখছে। ঠিক একইভাবে এখন তারা যে পশ্চাৎপদ অবস্থায় আছে ইকোনমিক্সের দিক থেকে, ইকোনমিক্যাল অবস্থান থেকে, কিন্তু এই ব্রিজের মাধ্যমে তাদের গতি সঞ্চালিত হবে আমাদের চেয়ে অনেক বেশি। তারা আমাদের এই পারের মানুষজন যে সুযোগ সুবিধাগুলি ব্যবহার করছে সেগুলিকে নিজেদের মধ্যে ধারণ করার জন্য প্রচেষ্টা চালাবে, সেটাই তাদেরকে সবচেয়ে বেশি উন্নতির দিকে নিয়ে যাবে। এখানে সরকারের সবচেয়ে বড় কাজ হবে যে ওই সব জায়গার মানুষজনের ভিতরে যেসব জিনিস তৈরি করার, যেসব জিনিস মার্কেটিং করার ক্ষমতা রয়েছে সেগুলিকে উৎসাহিত করা, একটু আগে যেটা বললো তাদেরকে আর্থিক সহযোগিতা করা, তাদের টেকনোলজিতে ডেভেলপ করা। এই জিনিসগুলি কিন্তু সরকারি এবং এনজিও গুলিকে এগিয়ে যেতে হবে দ্রুত গতিতে, কারণ ব্রিজ আমরা আগামী 1 বছরের ভিতরেই চলাচল উপযুক্ত করব। এখনই শুরু করতে হবে আমরা
আমাদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ওখানে কিভাবে হবে, ওখান থেকে আমরা কি কি জিনিস নিয়ে আসতে পারবো, কি কি জিনিস ওখানে আমরা করতে পারবো, সেই জিনিসগুলির পরিকল্পনা যত দ্রুত আমরা করতে পারবো তত আমরা ওই পোর্শনটাকে আমাদের এই পোর্শনের সাথে সমন্বিত করতে পারবো, এক কাতারে এক কাঁধে কাঁধ মিলিয়ে চলাচলের উপযুক্ত করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি একটু শাহনাজ বেগম আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে দক্ষিণ বঙ্গের যারা অবহেলিত জনগোষ্ঠী, সেটি নারী হোক বা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি, এবং এই যে উন্নয়ন কর্মযজ্ঞ যেটি শুরু হলো, যারা ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে, তারা খুব দ্রুতই হয়তো এই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত হবেন, কিন্তু যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা কি করে সংযুক্ত করতে পারি? ধন্যবাদ আপনাকে। এই দেখুন, আমি একটি বিষয় উল্লেখ করেছি আমার আগের বক্তব্যে, যে আমাদের সরকার বিভিন্ন রকমের উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছে। কেবল সরকারি না, যেগুলো এনজিও রয়েছে আমাদের দেশে, আমাদের লোকাল এবং যেগুলো ইন্টারন্যাশনাল এনজিওস, তারা কিন্তু বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছে বাংলাদেশে। এখন একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন। দক্ষিণাঞ্চলের প্রান্তিক একেবারে মানুষগুলো, তারা যেসব লবণাক্ততা, ঝড়, সাইক্লোন এবং সামাজিক ন্যায় বিচার পাবার যে অপ্রাপ্তি, সেটার সঙ্গে প্রতিনিয়ত সাংঘর্ষিক অবস্থানে থাকে, এই জায়গাটিতে মানুষের ভেতরে আশা জাগাতে হবে। পদ্মা সেতু যেমন একটি আশা জাগিয়েছে, তেমনি এই সব এলাকার মানুষকে চিহ্নিত করে, প্রান্তিক মানুষগুলোকে নিয়ে ছোট ছোট গ্রুপ করে, আমরা সেই আদি সময়টিতে যেমন দেখেছি ব্র্যাক, আপনার গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য এনজিও গুলো, যারা গত 40-50 বছরে দীর্ঘ অভিজ্ঞতায় অনেক কাজ শিখে গেছেন, কাজ করছেন, তাদেরকে ইনভলভ করতে হবে। আমাদের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো ওই জায়গায় কাজ করে, তাদের প্রত্যেকের ফোকাল পয়েন্ট আছে। এই ফোকাল পয়েন্টগুলোকে অ্যাক্টিভেটেড করতে হবে, কারণ সরকারকে এই প্রতিটি কর্মকাণ্ডকে একেবারে পুরোপুরি ফ্যাসিলিটেটেড করতে হবে। তা না হলে কিন্তু অন্য জায়গাগুলোতে উদ্দীপনা ছড়াবে না। এবং উদ্দীপনা ছড়ানোর মূল জায়গাটিতে, মূল কেন্দ্রবিন্দুতে, যখন আপনি একজন এলাকার যিনি মাতব্বর কিংবা শিক্ষক কিংবা যদি তিনি নির্বাচিত প্রতিনিধিও হন, তাদেরকে নিয়ে এলাকায় একটি জোয়ার গড়ে তোলা যায়, তাহলে এই বিষয়টি দ্রুত এবং ত্বরান্বিত করা সম্ভব। অন্যথায় এটি স্লো হবে। আর একই সঙ্গে আপনি পদ্মা সেতু যে স্পিরিটটি নিয়ে করেছেন, যে আমি করবই, আমি পারবই, এই দৃঢ় প্রতিজ্ঞা যদি না থাকে, যারা দেশ চালান তাদের ভেতরে ওই কমিটমেন্টের জায়গা থেকে কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নন, যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং যিনি ব্র্যাকের কর্মীও রয়েছেন, তাকে একই মালায় গেঁথে আনতে হবে। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম, অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। শুনছিলেন যে শাহনাজ বেগম সমন্বিত উদ্যোগের উপরে জোর দিচ্ছিলেন। এখানেই আপনার কাছে জানতে চাই যে এই উন্নয়নের জন্য সামগ্রিক অর্থে কোন ধরনের সমন্বিত পরিকল্পনা বা উদ্যোগ আমাদের নেওয়া দরকার, একটু সংক্ষেপে বলবেন। সংক্ষেপে বলতে হবে যে জলবায়ু প্রতিরোধক যেসব মানে প্রজেক্টগুলো বাস্তবায়ন করা দরকার, সেগুলোকে ত্বরান্বিত করতে হবে। সেটা একটা জিনিস। আমাদের ডেল্টা প্ল্যান করা হয়েছে। ডেল্টা প্ল্যানের মাধ্যমেও কিন্তু আমাদের যে পানির যে ব্যবস্থাপনা এবং পানির সাথে যে উন্নয়নকে জড়িত করে জীবনযাত্রার মান বাড়ানোর যে প্রচেষ্টা, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের পদ্মা ব্রিজ হয়েছে, কিন্তু আমাদের একটা বড় প্রকল্প হচ্ছে পদ্মা ব্যারাজ, সেটা কিন্তু হয়নি। সেটা করতে হবে আমাদেরকে আগামীতে, সেটাও একটা সমুন্নত উন্নয়নের একটা পার্ট হবে। এবং ফাইনালি যেটা আমি বলবো, যে এখানে দুটো জায়গায় খুব জোর দিতে হবে। একটা হচ্ছে ট্যুরিজম। আমরা জানি দক্ষিণাঞ্চলের ট্যুরিজমের খুব ভবিষ্যৎ আছে এবং সুন্দরবন সেখানে আছে, তাছাড়া আছে কুয়াকাটা। এই অঞ্চলটাকে নিয়ে একটা সমন্বিত একটা ট্যুরিজম এলাকা করা যাবে। এবং সেই সাথে এডিবির একটা প্রকল্প আছে, সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে। সরকারের কাছে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে আমাদের বেনাপোল বর্ডার থেকে এই ফরিদপুরের এই অঞ্চলটা পর্যন্ত একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, অর্থনৈতিক অঞ্চল করা, যেটা সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া যাবে, উন্নত মানের হবে। নট লাইক আশুলিয়া আর এই টঙ্গীর মতো, যেখানে বস্তির মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস হয়েছে আনপ্ল্যান্ড ওয়েতে। সেটা না, একটা প্ল্যান্ড ওয়েতে, যাতে শ্রমিকদের সুন্দরভাবে বাসস্থান,
তাদের জীবিকা এবং তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা এবং বায়ু দূষণ, পানি দূষণ এবং মানুষের জীবনের যে পানিটা খাচ্ছে সেটা যেন পরিষ্কার পানি হয়, এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে একটা উন্নয়ন, সমুন্নত উন্নয়নের ব্যবস্থা করা। এগুলো করতে পারলে আমি মনে করি দক্ষিণ পশ্চিম অঞ্চল যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটাকে আমরা কম্পেনসেট করতে পারবো পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, সোশ্যালি। সেটাই আমাদের লক্ষ্য পাওয়া উচিত। অনেক ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার যদি কিছু বলবার থাকে খুব সংক্ষেপে শেষ মন্তব্য জানতে চাই। দেখেন, আমি ভাইয়ের কথা ধরেই আমি বলতে চাই, আমি প্রচন্ড রকম আশাবাদী। দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট। আমার লোক সংখ্যা ছিল মাত্র 7 কোটি, জমি ছিল অঢেল, আমরা তারপরেও আমার জনগণকে খাদ্য দিতে পারি নাই। কিন্তু বাংলাদেশের চাষিরা, যারা সবচেয়ে বেশি অবহেলিত হয়ে আসছে শুরু থেকে, সেই মানুষগুলি জমি অর্ধেক হয়ে গেছে, সেই মানুষগুলি জনসংখ্যা ডবল হয়ে গেছে, সেই মানুষগুলিকে তারা খাদ্য যোগান দিয়ে খাদ্য এখন বিদেশে পাঠানো হচ্ছে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেয়ে কোনো অংশে কম না। এত বড় কাজটি এই দেশের মানুষ করেছে। যাদেরকে সবচেয়ে বেশি অবহেলিত আমরা রেখেছি, তাদের মেধা, তাদের শ্রম এবং তাদের সদিচ্ছা বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছে। জমি অর্ধেক হওয়ার পরেও, মানুষ দ্বিগুণ হওয়ার পরেও আমি সেইটার আলোকেই মনে করি এই যে পদ্মা সেতু সমগ্র বাংলাদেশকে একীভূত করলো, এই একীভূত হওয়ার বঞ্চিত মানুষরা যেন সবচেয়ে কম সময়ের ভিতরে সমস্ত মানব গোষ্ঠী, আমাদের বাংলাদেশের সমস্ত মানব গোষ্ঠীর সাথে যেন সমন্বিত, সম্পৃক্ত হয়ে একীভূত হয়ে যেতে পারে এবং একই ধরনের জিডিপিতে যেন তারা দাঁড়িয়ে থাকতে পারে। অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় প্রচেষ্টা চালাতে হবে। ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন। 30 সেকেন্ডে শাহনাজ বেগম, আপনার কি আর কিছু যোগ করবার আছে? আমি শুধু একটি লাইনে বলতে চাই, আমি আমার বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ার ভাইকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি এবং মরহুম জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছি। আর শুধু বলবো যে আমাদের এই সেতু শুধু স্বপ্নের সেতু নয়, এটা আমাদের জীবনে আশা জাগানিয়া একটা গান। এই গান আমরা গাইতে থাকবো যতদিন এদেশে লাল সবুজের পতাকা। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম। ডক্টর ফিরোজ আহমেদ, আপনার কাছে জানতে চাই শেষ আপনার মন্তব্য এবং যদি কোনো পরামর্শ থাকে। আমার মন্তব্য ঠিক সবাই একই লাইনে, সেটা হলো যে সুযোগ যদি সৃষ্টি করতে পারি আমরা, তাহলে দেশের উন্নয়ন অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন ধরেন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী নিজেদের অর্থায়নে এই ব্রিজটা করার সুযোগ সৃষ্টি করেছিলেন বলে আমরা আমাদের যে জ্ঞানের যা শিখেছি সেটার অ্যাপ্লাই করার সুযোগ পেলাম। সেই রকমই আপনি এগ্রিকালচার সেক্টর হোক, ইন্ডাস্ট্রি সেক্টর হোক, প্রত্যেক সেক্টরে কিন্তু মানুষের কাজ করার সুযোগ যদি সৃষ্টি করা হয়, তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট দেশের হবে এবং ডেভেলপমেন্ট অতি তড়িৎ গতিতে হবে। বাংলাদেশের ডেভেলপমেন্টের অনেক স্কোপ আছে, কেননা আপনি যদি দেখেন আমাদের পার হেক্টর প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশন বলেন, ইন্ডাস্ট্রিতে আমরা অলরেডি অনেক আগায়ে গেছি আর কি। তো এখন এই জিনিসটার সুযোগ সৃষ্টি করতে পারলেই আমাদের ডেভেলপমেন্ট ইনশাল্লাহ এইভাবেই চলবে এবং সব জায়গায় আমরা একটা ডেভেলপমেন্টের মানে একটা কি বলবো মানে উদাহরণ হিসেবে কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর ফিরোজ আহমেদ এবং আমার সঙ্গে আজকে আরও যে 3 জন অতিথি ছিলেন, সাংবাদিক শাহনাজ বেগম, স্থপতি মোবাশ্বের হোসেন এবং অর্থনীতি বিশ্লেষক ডক্টর আহসান এইচ মনসুর। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আমাদের আজকের এই আলোচকেরা তারা যে কথাগুলো বলেছেন, আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই যে সুযোগ সৃষ্টি করা কঠিন কিছু নয়, এর জন্য দৃঢ় মনোবল দরকার এবং পরিকল্পনা দরকার। আর সেই পরিকল্পনা মাফিক যদি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গীকার থাকে, তাহলে উন্নয়নকে কেবল এক জায়গায় কেন্দ্রীভূত না করে দেশের সব জায়গায় কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, এখানে বাংলাদেশের আমরা যে পদ্মায় সমৃদ্ধির সোপান নিয়ে কথা বলছি, এখানে হয়তো আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করতে পারি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার 3টি লাইন দিয়ে, যেখানে তিনি বলেছিলেন, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু
মাথা নোয়াবার নয়। এই যে মাথা নোয়াবার নয়, মাথা উঁচু করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবার যে সাহস, এই সাহস বোধ হয় কেবল স্বাধীনতাই এনে দিতে পারে। আমরা দাঁড়িয়ে রয়েছি স্বাধীনতার 50 বছর পূর্তির প্রায় দ্বার প্রান্তে। স্বাধীনতা আমাদের সবার জীবনে অর্থবহ হবে, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের দেশের কথা 10-এর কথা অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আফরোজা সোমা। শুভরাত্রি।